আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো ভালো আছো, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি শাহনাজ পারভীন, সহকারী শিক্ষক, নওগাঁ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, প্রস্তাবিত শেখ লুৎফর রহমান বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি গল্প নিয়ে। গল্পটির নাম পহেলা বৈশাখ, লিখেছেন কবির চৌধুরী। আমরা তাহলে আজকের আলোচনার বিষয় কি? পহেলা বৈশাখ, কবির চৌধুরী লেখা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা লেখক কবির চৌধুরীর লেখক পরিচিতি আগে শিখে নিব। লেখকের জন্ম খেয়াল করো। লেখকের জন্ম 1923 সালের 9ই ফেব্রুয়ারি। জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ায়। পিতার নাম আব্দুল হালিম চৌধুরী। মাতার নাম আফিয়া বেগম। তিনি জাতীয় অধ্যাপক উপাধিতে ভূষিত হন। তিনি জাতীয় অধ্যাপক উপাধিতে ভূষিত হন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো। তোমরা খেয়াল করলে বুঝতে পারবে কবির চৌধুরীর জন্ম কত সালে? 1923 সালের 9ই ফেব্রুয়ারি। তোমরা খাতায় লিখে নাও। লেখক কবির চৌধুরীর জন্ম 1923 সালের 9ই ফেব্রুয়ারি। জন্মস্থান, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? ব্রাহ্মণবাড়িয়ায়। তার পিতার নাম কি? পিতার নাম আব্দুল হালিম চৌধুরী। তার মাতার নাম কি? মাতার নাম আফিয়া বেগম। তিনি জাতীয় অধ্যাপক উপাধিতে ভূষিত হন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লিখে নাও। তিনি শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক হিসেবে খ্যাতি অর্জন করেন। উল্লেখযোগ্য রচনা ছয় সঙ্গী, সাহিত্যকোষ,
কোষ, আধুনিক মার্কিন সাহিত্য, ইত্যাদি। আধুনিক মার্কিন সাহিত্য, বঙ্গবন্ধু শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিব, ইত্যাদি। তিনি বাংলা একাডেমি পুরস্কার ও 21 পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। অর্থাৎ তিনি বাংলা একাডেমি পুরস্কারও পান এবং 21 পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। মৃত্যু, কবি কত সালে মৃত্যুবরণ করেন? 1911 সালের ডিসেম্বর। 1911 সালের ডিসেম্বরে তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার খেয়াল করি, তিনি অর্থাৎ কবি চৌধুরী লেখক, তিনি শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক হিসেবে খ্যাতি অর্জন করেন। তার উল্লেখযোগ্য রচনা কি? 6 সঙ্গী, সাহিত্যকোষ, আধুনিক মার্কিন সাহিত্য, বঙ্গবন্ধু শেখ মুজিব ইত্যাদি। তিনি কত সালে মৃত্যুবরণ করেন? 1911 সালের ডিসেম্বর মাসে তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লেখক কবি চৌধুরীর লেখক পরিচিতি সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেলাম। আমরা যদি এই গল্পটির পাঠ পরিচিতি সম্পর্কে সর্বপ্রথম জানি, তাহলে আমাদের কাছে এই গল্পটি কি স্পষ্ট হয়ে উঠবে, এই রচনাটি আমাদের কাছে স্পষ্ট হয়ে ধরা পড়বে। খেয়াল করো, আমরা পাঠ পরিচিতি সম্পর্কে জানি। বাংলা একাডেমি থেকে প্রকাশিত 2008 বাংলাদেশের উৎসব নববর্ষ নামক গ্রন্থ থেকে রচনাটি সংকলিত হয়েছে। তাহলে এই গল্পটি কি থেকে সংকলিত হয়েছে? বাংলাদেশের উৎসব নববর্ষ নামক গ্রন্থ থেকে রচনাটি সংকলিত হয়েছে। গ্রন্থটি সম্পাদনা করেছেন কে? মোবারক হোসেন। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ বাঙালির সর্বশ্রেষ্ঠ সাংস্কৃতিক উৎসব। তাহলে আমাদের সর্বশ্রেষ্ঠ সাংস্কৃতিক উৎসব কোনটি? বাংলা নববর্ষের এই পয়লা বৈশাখের উৎসব। কৃষি নির্ভর এদেশে ফসল উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে প্রাচীনকাল থেকেই বাংলা নববর্ষ উদযাপনের ধারণা তৈরি হয়। এবার দেখো, এটা কবে থেকে? প্রাচীনকাল থেকে এই নববর্ষ উদযাপনের ধারণা তৈরি হয়। এই উৎসব শুধু হিন্দু বা মুসলমানদের কিংবা বৌদ্ধ খ্রিস্টানের নয়। এই উৎসব কি হিন্দু, মুসলমান কিংবা বৌদ্ধ খ্রিস্টানের উৎসব নয়। এই উৎসব কি সমগ্র বাঙালি। তাহলে বাংলা নববর্ষের উৎসবটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ সমগ্র বাঙালি এই উৎসব। এই উৎসব শুধু বিত্তবান, মধ্যবিত্ত বা দিন দরিদ্র কৃষকের নয়। এই উৎসব কি বিত্তবান, মধ্যবিত্ত বা দিন দরিদ্র কৃষকের নয়। এই উৎসব কি? এই উৎসব বাংলাভাষী এবং বাংলাদেশে বসবাসকারী সমস্ত মানুষের। এই উৎসব কি বাংলাদেশে বসবাসকারী সমস্ত মানুষের। ধর্মীয় সংকীর্ণতার বৃত্ত অতিক্রম করে বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় চৈতন্যের ধারক। ধর্মীয় সংকীর্ণতার বৃত্ত অতিক্রম করে বাংলা নববর্ষ তাহলে কি হয়েছে?
আজ আমাদের জাতীয় চৈতন্যের ধারক হিসেবে জয়গান গেয়েছে। এ অভিমত ব্যক্ত করে লেখক প্রবন্ধটিতে পয়লা বৈশাখের জয়গান গেয়েছেন। তাহলে এই প্রবন্ধের এই যে অভিমত ব্যক্ত করে প্রবন্ধটিকে লেখক কি করেছেন? পয়লা বৈশাখের জয়গান গেয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার পয়লা বৈশাখ গল্পে চলে যাব। দেখো, আমি তোমাদের এই পয়লা বৈশাখের গল্পটি তোমাদের পড়ে শোনাচ্ছি। প্রায় সব দেশে, সব জনগোষ্ঠীর মধ্যে, সব সংস্কৃতিতেই নববর্ষ উদযাপনের প্রথা প্রচলিত আছে। অবশ্য উদযাপনের রীতি, প্রকৃতি ও পদ্ধতি প্রকরণের মধ্যে তারতম্য আছে। তবু সব ক্ষেত্রেই একটি মৌলিক ঐক্য আমাদের চোখে পড়ে। তা হলো কি? তা হলো নবজন্ম বা পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের ধারণা। পুরনো জীর্ণ এক অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ সজীব নবীন এক জীবনের মধ্যে প্রবেশ করার আনন্দ অনুভূতি। তাহলে কি? সব দেশে, সব জনগোষ্ঠীর মধ্যে এবং সব সংস্কৃতিতে নববর্ষ উদযাপনের প্রথা কি আছে? প্রচলিত আছে। তবে তার ভিতর কি আছে? কিছু রীতি, প্রকৃতি আর পদ্ধতিগত তারতম্য আছে। তবু এই মৌলিক ঐক্য আমাদের সবারই চোখে পড়ে। পুরনো জীর্ণ এক অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ জীবন অর্থাৎ সজীব নবীন এক জীবনের মধ্যে প্রবেশ করার আনন্দ অনুভূতি এই গল্পে প্রকাশ পেয়েছে। টেনিসন যখন বলেন, রিং আউট দি ওল্ড, রিং ইন দ্য নিউ, রিং হ্যাপি বেলস অ্যাক্রস দ্য স্নো, the year is going, let him go. Ring out the false, ring in the true. তখন তার মধ্যে আমরা সেটা লক্ষ্য করি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন বলেন, এসো এসো হে বৈশাখ, তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক। এসো হে বৈশাখ, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুধীরে মিলা, মুছে যাক গ্লানি। কি মুছে যাবে? গ্লানি মুছে যাবে। মুছে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি, আনো 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 তব প্রলয়ের সাত, মায়ার উচ্চটিকা জাল যাক দূরে যাক। তখন তার মধ্যে আমরা সেটা লক্ষ্য করি। একজন কি বলেছেন যে পয়লা জানুয়ারিকে উদ্দেশ্য করে, আর একজন লিখেছেন পয়লা বৈশাখে মনের মধ্যে রেখে। কিন্তু কেন্দ্রীয় ভাবটি উভয়ের ক্ষেত্রেই এক। পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব, তার অন্যতম জাতীয় উৎসব। এর ঐতিহ্য কেমন? সুপ্রাচীন ও গৌরব মণ্ডিত। অবশ্য কালের যাত্রাপথে এর উদযাপন রীতিতে নানা পালাবদল ঘটেছে। বিভিন্ন সময়ে তা মাতৃকতা অর্জন করেছে। সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য। প্রাচীন কৃষি সমাজের শীতকালীন নির্জীবতার পর নবজীবনের আবির্ভাবের ধারণার সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়টি সম্পর্কিত ছিল। এ কথা ভাবা অসঙ্গত নয়। একসময় গ্রাম নগর নির্বিশেষে বাংলার সব মানুষ, সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান হোক, বাংলা নববর্ষে উৎসবে সৌৎসাহে যোগ দিত, অর্থাৎ নিজেদের উৎসাহে যোগ দিত। পরস্পরের বাড়িতে যাওয়া আসা, শুভেচ্ছা বিনিময়, খাওয়া দাওয়া, নানা রকম খেলাধুলা, আনন্দ, উৎসব, মেলা ও প্রদর্শনী মিলে সারা বছরের অন্যান্য দিনগুলি থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে এই দিনটি কি হয়েছে? গৌরবমণ্ডিত হয়ে উঠত। 350 বছরেরও বেশি আগে বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলে উল্লেখ করেছে। তাহলে কত বছর আগে? 350 বছরের বেশি আগে। কে? বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল। তার কোন গ্রন্থে? আইনি আকবরী
গ্রন্থে কি করেছেন তিনি? বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ অর্থাৎ নতুন দিন বলে উল্লেখ করেছেন। অবশ্য তারও বহু শতবর্ষ আগে থেকে বাংলার মানুষ নানাভাবে এই দিনটি পালন করে আসছে। কিন্তু পালাবদলের কথা বলছিলাম। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে ব্রিটিশ ঔপনিবেশিক রাজত্বের দিনগুলোর এক পর্যায়ে বাংলা নববর্ষ পালনের মধ্যে এদেশের শোষিত ও পরশাসিত জনগণের চিত্তে স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল। যদিও সে সময়কার মুসলিম মানুষে এর কোনো গভীর বা প্রত্যক্ষ অভিঘাত লক্ষ্য করা যায় না। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা নববর্ষ উদযাপনকে অবলম্বন করে তার জাতীয়তাবাদী অনুষঙ্গের সঙ্গে যে সাম্রাজ্য বিরোধী চেতনা যুক্ত হয়েছিল একটু লক্ষ্য করলেই তা বোঝা যায়। 1947-এ উপমহাদেশ বিভক্তির ফলে, তাহলে আমাদের এই উপমহাদেশ বিভক্ত হয়েছে কত সালে? 1947 সালে। এই বিভক্তির ফলে পাকিস্তান সৃষ্টির পর সেদিনের পূর্ব পাকিস্তানে বাংলা নববর্ষ উদযাপন নিয়ে তৎকালীন নয়া উপনিবেশবাদী ক্ষীণ দৃষ্টি ধর্মান্ধ পাকিস্তানি শাসকবর্গ যে মনোভাব প্রদর্শন করেন তা একই সঙ্গে কৌতূহল উদ্দীপক ও ন্যাক্কারজনক। তখন এ অঞ্চলের শিক্ষিত মানুষ ধর্ম ও সম্প্রদায় নিরপেক্ষভাবে একটি প্রতিবাদী মনোভাব নিয়ে পরম উৎসাহ ভরে বাংলা নববর্ষ উদযাপন করেছে। এর মধ্য দিয়ে তারা তাদের বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে তুলে ধরেছে, তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় ঘোষণা করেছে, তাদের দীর্ঘদিনের ধর্ম নিরপেক্ষতার আদর্শের প্রতিফলন ঘটিয়েছে। আজ কি হয়েছে? আজ স্বাধীন বাংলাদেশেও এই দিনটি নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে ওঠে। ব্যবসায়ী মহলে হালখাতা ও মিঠাই বিতরণের অনুষ্ঠান তো আছেই, তার পাশাপাশি কি আছে? নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা। এই নববর্ষের দিন কি করা হয়? বিভিন্ন হালখাতা ও মিঠাই বিতরণের অনুষ্ঠান তো আছেই, তাছাড়া কি আছে? তার পাশাপাশি আছে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, প্রদর্শনী ও মেলার আসর। এবং কি আছে? সঙ্গীতানুষ্ঠান আছে, কবিতা আবৃত্তি আছে, আলোচনা সভা, বক্তৃতা, ভাষণ ইত্যাদি। তবে যে গ্রাম বাংলা ছিল পয়লা বৈশাখের আনন্দ অনুষ্ঠানের প্রাণ কেন্দ্র, আজ অর্থনৈতিক কারণে কি হয়েছে? শহরে, বিশেষভাবে রাজধানী ঢাকায় পয়লা বৈশাখকে উপলক্ষ করে এখন যে চাঞ্চল্য ও আনন্দ উৎসব দেখা যায় তা নিতান্তই মেকি, কথা বলা যাবে না। কিন্তু তার মধ্যে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত নাগরিকের বুর্জোয়া বিলাস ও ফ্যাশনের একটি বড় অংশ কাজ করছে, সে কথা কি মানতেই হবে। পয়লা বৈশাখকে এই অবস্থা থেকে উদ্ধার করা আমাদের কি প্রয়োজন? বৃহত্তর জনজীবনের সঙ্গে শ্রমজীবী মানুষের আন্তর সত্তার সঙ্গে এর রাখি বন্ধনকে আবার নতুন করে ভাবতে হবে। সেই লক্ষ্যে আমাদের আজ বাংলা নববর্ষের মধ্যে সচেতনভাবে নতুন মাতৃকতা যোগ করতে হবে। বাংলা নববর্ষের উৎসব যে বিশেষভাবে ঐতিহ্যমণ্ডিত, শ্রেণীগত অবস্থান নির্বিশেষে এটা যে সাধারণ মানুষের উৎসব, এর একান্ত ধর্মনিরপেক্ষ চরিত্র যে অত্যন্ত তাৎপর্যময়, আজ সে কথাটা আবার জোরের সঙ্গে বলা চায়। নিজেকে একবার একজন হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টান ধর্মাবলম্বী বাংলাদেশের মানুষ হিসেবে ভেবে দেখুন, তাহলেই এর শোভিনিস্টিক দিকটি বুঝতে পারবে। অর্থাৎ শোভিনিস্টিক মানে কি? আত্মগৌরব মতবাদী দিকটি বুঝতে পারবে। অথচ এই অঞ্চলের ঐতিহ্যতা নয়। ইংরেজ সাম্রাজ্যবাদী বেনিয়া শক্তির সামনে স্বাধীন বাংলার সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে সিরাজউদ্দৌলা শেষবারের মতো লড়াই করার জন্য ডাক দিয়েছিলেন। হিন্দু মুসলমান উভয়কে এই লড়াইয়ের জন্য ডাক দিয়েছিলেন। আমাদের ঐতিহ্য তো মীর মদন ও মোহনলালের, তিতুমির ও মঙ্গল পাণ্ডের, গোবিন্দ দেব ও মুনির চৌধুরী। তবে কেন এরকম ঘটছে? পাকিস্তানি আমলের ধর্মের নামে নৃশংসতার ইতিহাস ভুলে যাওয়া কি এতই সহজ? বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাংলা নববর্ষ উদযাপন আমাদের ধর্মনিরপেক্ষ চেতনাকে অপরাজেয় শক্তি ও
অভিমান পূর্ণ করুক, এই হোক আমাদের শুভ কামনা। জয় পয়লা বৈশাখ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি এই পয়লা বৈশাখ যে এই গল্পটি আমরা কি করলাম, মোটামুটি ধারণা পেয়ে গেলাম এই গল্পটি সম্পর্কে। আমরা এই গল্পের যে শব্দার্থগুলি আছে এই শব্দার্থগুলি শিখব, তাহলে আমাদের আরো শিখতে সুবিধা হবে। নির্জীবতা, নির্জীবতা অর্থ কি? নির্জীবতা অর্থ হচ্ছে প্রাণ শূন্যতা। নির্জীবতা অর্থ প্রাণ শূন্যতা, সোৎসাহ। সোৎসাহ, সোৎসাহ অর্থ কি? উৎসাহের, উৎসাহের সঙ্গে, অর্থাৎ আগ্রহ সহকারে। গৌরব মণ্ডিত, গৌরব মণ্ডিত। গৌরব মণ্ডিত অর্থ কি? মর্যাদা পূর্ণ। নওরোজ, নওরোজ অর্থ নতুন দিন। ক্ষীণ দৃষ্টি, ক্ষীণ দৃষ্টি অর্থ সংকীর্ণ দৃষ্টি। সংকীর্ণ দৃষ্টি। ন্যাক্কারজনক, ন্যাক্কারজনক অর্থ হচ্ছে অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত নিন্দনীয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই গল্পের যে শব্দার্থগুলি আছে এই শব্দার্থগুলি সম্পর্কে জানবো। নির্জীবতা অর্থ কি? প্রাণ শূন্যতা। সোৎসাহ অর্থ উৎসাহের সঙ্গে। গৌরব মণ্ডিত অর্থ কি? মর্যাদা পূর্ণ। নওরোজ, নওরোজ অর্থ কি? নূতন দিন। ক্ষীণ দৃষ্টি অর্থ কি? সংকীর্ণ দৃষ্টি। তোমরা শব্দার্থগুলি খাতায় লিখে নাও। ন্যাক্কারজনক অর্থ অত্যন্ত নিন্দনীয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে গল্পটি এতক্ষণ ধরে আলোচনা করলাম, আমরা কি শিখলাম দেখা যাক। আমরা ছোট ছোট কিছু প্রশ্নের মাধ্যমে সেই উত্তরগুলি জেনে নেব। বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলে কে উল্লেখ করেছে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলে উল্লেখ করেছে। এরপরে কি আছে? বাংলা নববর্ষের মধ্যে কোন ধারণাটি প্রচ্ছন্ন থাকে? কোন ধারণাটি বলতো? পুনরুজ্জীবনের ধারণাটি। সুদূর অতীতে নববর্ষের সঙ্গে কিসের অবিচ্ছেদ্য যোগসূত্র ছিল? কৃষি সমাজ। রিং আউট দি ওয়ার্ল্ড কবিতাটি কার লেখা? হ্যাঁ, টেনিসনের লেখা। আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেন? আবুল ফজল। শোভিনিস্টিক শব্দের অর্থ কি? আত্মগৌরব মতবাদী। পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কবে? 1947 সালে। হালখাতা ও মিঠাই বিতরণের অনুষ্ঠান কোন মহলের আয়োজন করে? হ্যাঁ, ব্যবসায়ী মহলের আয়োজন করে।
এটা সবাই পারবে, সহজ একটা প্রশ্ন, যে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব কোনটি? হ্যাঁ, বাংলা নববর্ষ উদযাপন। পহেলা বৈশাখ প্রবন্ধটির রচয়িতা কে? হ্যাঁ, কবির চৌধুরী। পয়লা বৈশাখ প্রবন্ধটির রচয়িতা কবির চৌধুরী। কোন অবস্থা থেকে পয়লা বৈশাখকে উদ্ধার করতে হয়? বুর্জোয়া বিলাস ও ফ্যাশনের অবস্থা থেকে পয়লা বৈশাখকে উদ্ধার করতে হয়। এই যে নববর্ষ লেখাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বলতো? হ্যাঁ, আমি তোমাদের ধারণা দিয়েছিলাম যে বাংলাদেশের উৎসব নববর্ষ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নতুন বছরের হিসাব নিকাশের জন্য নতুন খাতা আরম্ভের উৎসবকে কি বলা হয়? হাল খাতা বলে। স্বাধীন বাংলার সূর্য ডুবে কোন শক্তির সামনে এসেছে? ইংরেজ সাম্রাজ্যবাদী বেনিয়া শক্তির সামনে এসেছে। সাম্রাজ্যবাদ কি? সাম্রাজ্যবাদ হচ্ছে অন্য রাষ্ট্রের উপর কর্তৃত্ব বিস্তারমূলক রাজনৈতিক কূট কৌশল। বাংলা নববর্ষের অন্য নাম কি? বাংলা নববর্ষের অন্য নাম হলো পয়লা বৈশাখ। স্বাদেশিকতা শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে দেশপ্রেমিকতা। এসো হে বৈশাখ এই গানটির রচয়িতা কে? হ্যাঁ, এসো হে বৈশাখ এসো এসো এই গানের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কত বছর পূর্বে আইনি আকবরী গ্রন্থ লেখা হয়? প্রায় 350 বছর পূর্বে আইনি আকবরী গ্রন্থটি লেখা হয়। উপমহাদেশ বিভক্তির ফলে কোন দেশ সৃষ্টি হয়েছিল? হ্যাঁ, পাকিস্তান সৃষ্টি হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ কবির চৌধুরীর লেখা পয়লা বৈশাখ গল্পটি নিয়ে আলোচনা করেছি। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই করোনাকালীন সময় ভালো থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।